দেশের ১২ জেলার বন্যা পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর ও ফসলি জমি। সুপেয় পানি ও খাবার সংকটে দুর্বিষহ জীবন কাটছে বানভাসী মানুষদের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য বলছে, চট্টগ্রাম ও বৃহত্তর সিলেট অঞ্চলের বড় নদীগুলোর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রতিনিধিদের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। চারদিকে শুধু পানি, বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর, ভেসে যাচ্ছে গৃহপালিত পশু, আসবাবপত্র। নারী শিশুসহ অসহায় মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের অন্তত 12টি জেলা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, 9 ঘন্টার ব্যবধানে খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে পানি প্রবাহ 80 সেন্টিমিটার কমেছে। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত 16 নল, পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন। সকালে গোমতী নদীর পানি কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। চারিদিকে দিয়ে পানি ঢুকি সব ভরে গেছে। আমরা এখন পানির উপরে মনে করেন আমরা বাঁচতেছি। ঘরের ভিতরে আমরা থাকি, খালি আমরা বাইরে যাইতে পারি না। নমাজ কালামও পড়তে কষ্ট হয়ে যায়, খাওয়া দাওয়া আমাদের কষ্ট হয়ে যেতেছে, রান্না বান্নাও করতে পারি না। আমরা বাইরে যেন একটু বাইরে যাই, হেও আমরা পারি না, সমস্যা আমাদের। ফেনীর 6 উপজেলা এখনো প্লাবিত, পানিবন্দী লাখ লাখ মানুষ সুপেয় পানি আর তীব্র খাদ্য সংকটে। ছাগলনাইয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখনো তলিয়ে আছে, ফলে যান চলাচল বন্ধ রয়েছে, তৈরি হয়েছে তীব্র যানজট। নোয়াখালীতে বেশিরভাগ এলাকা ডুবে আছে, বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে ফটিকছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত। মৌলভীবাজার ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত রয়েছে। আমাদের ঘরে একাত পানি, আমরা এখন কোনো সাহায্য পাইতেছি না। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অসহায়ভাবে আছি। এখনো পর্যন্ত আমাদের কেউ পৌরসভা অথবা প্রশাসন কেউ কোনো আমাদের খোঁজখবর নেয় না। কোনো সরকারি কর্মকর্তা এখনো আসে নাই, কেউ কোনো লোক টান দিতেও আসে না। পানির ভিতরে দাঁড়ায় কাজ করতেছি, খুবই কষ্ট করতেছি। এটাই আপনার কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। এদিকে নিরাপত্তাজনিত কারণে 10টি জেলার প্রায় 4 লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সাইয়েদ মাহমুদ, RTV। দেশে এই মুহূর্তে 11টি জেলা বন্যা কবলিত। এই জেলাগুলোয় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। এই মুহূর্তে 8,87,629টি পরিবার পানিবন্দী। আর এই বন্যায় এখনো পর্যন্ত 13 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর 12টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। প্রতিনিয়তই আমাদের নৌকা, বোট, স্পিড বোট এইগুলো কাজ করছে, উদ্ধার বোট কাজ করছে এবং তারা প্রতিনিয়তই যেখানে যারা বিপদে রয়েছে, আপনারা জানেন যে ওখানে নেটওয়ার্ক ছিল না, এখন নেটওয়ার্ক কিছু রেস্টোর করেছে। আমরা SMS-এর মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে মাধ্যমে পাচ্ছি না কেন, আমরা যখন পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি উদ্ধার কাজ করা। বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। তিনি বলেন, কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই এবং আমাদের প্রস্তুতির কোনো সুযোগ না দিয়েই বাঁধটি খুলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কথা বলেন। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে বলেন,
কোনো নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। একই পোস্টে তিনি ভারতের কাছ থেকে এর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। ভারত কোনো প্রকার সতর্কতা ছাড়াই এই গেটটি খুলে দেয়। প্রায় 31 বছর পর প্রথমবারের মতো এই গেটটি খোলা হয়। তো আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং একই সাথে সারা দেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। সারা দুনিয়ায় কোথাও যখন জায়গা পায় নাই, সেই স্বৈরাচারী হাসিনাকে ভারত সহযোগিতা করেছে। এখন তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই দেশের 18 কোটি মানুষ ওই ত্রিপুরার দিকে যদি মার্চ করে তাহলে কি পরিণতি হবে আমরা তা বলতে চাই না। আন্তর্জাতিক আদালতে আমাদের অন্তর্বর্তী সরকার মামলা করে তার ন্যায্য দাবি আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ভারত আমাদের বন্ধু। ভারত আমাদের কেমন বন্ধু? এই দেশের 18 কোটি মানুষের ভোটাধিকার হরণ করার জন্য ভারত শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। ভারত আমাদের এমন বন্ধু যা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জনগণের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। বাংলাদেশে গত 5 তারিখে ছাত্র জনতার তীব্র প্রতিবাদে হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে সারা দুনিয়ায় কোথাও যখন জায়গা পায় নাই, সেই স্বৈরাচারী হাসিনাকে ভারত সহযোগিতা করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থান দিয়েছে। এখন তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হাসিনা এবং তার দূষরদেরকে খুঁজে খুঁজে বের করে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদের প্রত্যেকটা নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের দেশকে ডুবিয়ে লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী করে রাখছে। এটার জন্য আমরা দাবি করব যে আন্তর্জাতিক আদালতে আমাদের অন্তর্বর্তী সরকার মামলা করে তার ন্যায্য দাবি আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন এই সরকার জালিম সরকার আমরা বিতাড়িত করছি। এই ভারতীয় সরকার, এই সরকার ভারত থেকে নিয়ে আস্থানা নিয়েছে। আস্থানা নেওয়ার পরে আবার এই বাংলাদেশের প্রতি তার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য সারা বাংলাদেশের দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এতদিন শুনেছি তারা নাকি আমাদের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষকে পানিতে ডুবিয়ে মারার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আজকে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলতে চাই, অনতিবিলম্বে এই বাঁধ বন্ধ করে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদের লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া হোক। যদি তা না করা হয় তাহলে এই দেশের 18 কোটি মানুষ ওই ত্রিপুরার দিকে যদি মার্চ করে তাহলে কি পরিণতি হবে আমরা তা বলতে চাই না। 54টি নদী ভারত থেকে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। তার 30টিতে তারা বাঁধ নির্মাণ করেছে। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, আন্তর্জাতিক যৌথ নদী কমিশনের মিটিং আহ্বান করে এর মীমাংসা করুন, আর না পারলে
আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করো। বাংলাদেশের মানুষ বাতে মরতে পারে না, পানিতে মরতে পারে না। এই জাতীয় ঐক্যবদ্ধ ভাবে বন্যা দুর্গত সমস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। গল্পটা এক অবিচল বন্ধুত্বের, যেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বুলেটের সামনে থেকে বন্ধুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, যা দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব, বেগবান করেছিল ছাত্র জনতার বিপ্লবকে। শিক্ষার্থী ইমাম যখন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, তখন তার বন্ধু রাহাত তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ঘাতক পুলিশ কর্মকর্তার ছোড়া গুলি একের পর এক এসে আঘাত করছে, কিন্তু এতেও পিছপা হননি রাহাত। বন্ধুকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। যতক্ষণ ইমাম জীবিত ছিলেন, রাহাত তার পাশে থেকে উদ্ধারের চেষ্টা করেছেন। নিজের জীবনকে তোয়াক্কা না করে বন্ধুত্বের এই অসীম সাহসিকতা ও ভালোবাসা ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঘটনার দিন 20 জুলাই, এক সাধারণ সকাল, যা দ্রুতই বিভীষিকাময় দিনের রূপ নেয়। নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর MW কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমাম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী। সেদিন তার মা পারভিন আক্তারের হাতে বানানো দুটি রুটি আর সবজি খেয়ে যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজের পাশে বন্ধুদের সঙ্গে চা খেতে বের হন। হঠাৎই পুলিশের একটি দল এসে তাদের উপর আক্রমণ চালায়। যাত্রাবাড়ি থানার সাবেক ওসি তদন্ত জাকির হোসেন ইমামকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। ইমামের বন্ধু রাহাত তখন তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশের গুলি থামেনি। রাহাতও গুলিবিদ্ধ হন। ইমাম তখনও জীবিত ছিলেন, বলেছিলেন, ভাই আমার শরীরে রক্ত নেই, তুমি ছেড়ে দাও। রাহাত আর ইমামকে বাঁচাতে পারেননি। ইমাম সেখানেই লুটিয়ে পড়েন। এই ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয় এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফুটেজের সত্যতা নিশ্চিত করেন। পরে জানা যায় ঘাতক সেই পুলিশ সদস্য ছিলেন যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন। ইমামের সুরাথাল প্রতিবেদনে লেখা হয়েছে, তার দেহে 4টি গুলির চিহ্ন এবং মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রায় 100টি কালো ছিদ্র ও জখম ছিল। পরে ময়নাতদন্তে উঠে আসে তার উপর নির্মমভাবে গুলি চালানোর লোমহর্ষক চিত্র। ইমামের বন্ধু রাহাত, যিনি সেদিন তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, এখনো সোজা হয়ে হাঁটতে পারেন না। তিনি বলেন, বন্ধুকে বাঁচাতে না পারার আক্ষেপ আমার সারা জীবন থাকবে। সেদিনের ঘটনা তার মনে গভীর দাগ কেটেছে, যা কখনো মুছে যাওয়ার নয়। ইমামের মা পারভিন আক্তার জানান, ভিডিওটি দেখার পর তার মনে কেবল একটাই প্রশ্ন জেগেছে, একজন মানুষকে হত্যা করতে কতটা গুলি লাগে? আমার ছেলে তো চোর বা সন্ত্রাস ছিল না, যে গুলি করেছে তার একটুও মায়া লাগেনি। ইমামের বড় ভাই রবিউল আউয়াল জানান, ঘটনার পর সেই পুলিশ কর্মকর্তা তাদের বাবাকে ফোন করে বিভিন্ন তথ্য জানতে চান। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমবেদনা জানালেও কোনো আইনি পরামর্শ দেননি। ইমামের দাদা ছিলেন পুলিশে, চাচা ছিলেন সেনাবাহিনীতে, আর ইমামও একদিন পুলিশ হতে চেয়েছিল। এই মর্মান্তিক ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও তীব্রতর হয়। আন্দোলনের সমন্বয়কারীরা এক দফা ঘোষণা করেন। গণভবন দখলের মাধ্যমে এই আন্দোলনের পূর্ণতা পায়। রাহাতদের মতো বন্ধুত্ব আর ইমাম হাসানের মতো তরুণদের আত্মত্যাগী এই বিপ্লবকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে। মোহাম্মদ সায়েম, RTV। কোটা সংস্কার আন্দোলনের সময় 19 জুলাই পুলিশের গুলিতে নিহত হন মাহমুদুর রহমান সৈকত। একমাত্র ছেলে হারানোর বেদনায় শোক স্তব্ধ সৈকতের বাবা মা। প্রিয় ভাইটিকে হারিয়ে এখন শুধু স্মৃতি হাতে বেড়ান বোনেরা। ঘটনার পর বিচার চাওয়ার সাহস ছিল না পরিবারের। তবে এখন পরিবর্তিত পরিস্থিতিতে স্বজন হত্যার ন্যায় বিচারের প্রত্যাশা পরিবারটির। তাইমুর রশিদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে তখন উত্তাল পুরো দেশ। 19 জুলাই রাজধানীর অন্যান্য এলাকার মতোই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে শিক্ষার্থীদের সঙ্গে চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ। বন্ধু গুলিতে গুরুতর আহত, এমন খবরে ছুটে যায় মাহমুদুর রহমান সৈকত। হঠাৎই একটি বুলেট এসে একেবারে মাথায় আঘাত করে, নিথর হয়ে যায় সৈকত।
মাস পেরিয়ে গেলেও সৈকতের পড়ার টেবিলটি এখনও সেভাবেই পড়ে আছে। এইচএসসি শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের জন্য লড়াই চলছিল। উচ্চতর গণিতের জটিল সব সমীকরণ অনায়াসে কষে ফেললেও নিষ্ঠুর রাজনীতির কাছে হেরে গেছে সৈকত। 7 কলেজে ভর্তির সুযোগ মিললেও ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে প্রাণ। অনবরত আমি ওর নাম্বারে কল দিতেছি, হঠাৎ করে একটা ছেলে ওর নাম্বার টেলিফোন রিসিভ করলো, করে সরাসরি সে আবার বললো যে আপনার ছেলে মারা গেছে। যখন এটা শোনার পরে আমি তো বাবা, আমি 5-7 মিনিটের মতন সেন্সলেস হয়ে রয়েছি। একটা মাত্র ছেলে ছিল আমার, এবং আমার ছেলেটা খুবই লক্ষ্মী ছিল। মহল্লার এমন কোনো লোক নাই যারা এসে আমার বলে না আপনার ছেলের মতো ছেলে হয় না, কোনোদিন কারোর সাথে মুখ তুলে কথা বলে নাই। মিছিলের সামনে পুলিশ নাকি ওকে বসে টার্গেট করে গুলি করছে। ও একটা পিলারের পিছনে ছিল, একটা মানে ভিডিওতে এরকম দেখতেছি সবাই দৌড় দিচ্ছে, ও দাঁড়ায় আছে ওই জায়গায়। ক্ষোভে ছিল ওই সময়, ওর বন্ধু গুলি খাইছে। ক্ষোভ কি ও দেখাবে না আমি দেখাবো? ওর বন্ধু গুলি খাইছে, ওই ক্ষোভটা ওর ভিতরে যে পুলিশ গুলি করছে ওর বন্ধুকে। ও অনেক জোরে জোরে শ্বাস নিতেছিল। ওই যে ওই ভিডিওগুলোতে দেখছি ওই জায়গায় দাঁড়ায় ছিল, ও নড়ে না, ও পিছে যায় না। মানে ওর ক্ষোভ পুলিশের সামনে দাঁড়ায় আছে, ওই দিকে থেকে নড়ে না। হাস্যজ্জ্বল সৈকত ছিল পরিবারের প্রাণ। আটপৌরে মধ্যবিত্ত পরিবারে ভাই বোনদের খুনসুটি আর পোষা বিড়ালকে নিয়ে আনন্দঘন দিনগুলো এখন অশ্রু সজল স্মৃতি। স্বজনদের বুক জুড়ে শুধুই হাহাকার। যখন পুরানা গভর্নমেন্ট হাসিনা সরকার পাওয়ার ছিল তখন বলছে যে আমি বিচার কার কাছে যাব, যে আমার ছেলেকে খুন করছে আমি তার কাছে তো বিচার চাইতে পারি না। আমি বলছি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি ব্যাস। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমি এর বিচার চাবো, এবং হয়তো এর বিচার চাইলে আমি বিচার পাইতেও পারি। যে গ্রুপ অফ পিপল আমার ভাইকে মারছে তাদের কাছে আমি বিচার চাবো না, কিন্তু এখন যেহেতু সময় চেঞ্জ হয়েছে, আমাদের নতুন সরকার আসছে, তো এখন অবশ্যই বিচার চাই, 100% বিচার চাই। যে বা যারা এই পুরা ঘটনাটার পিছনে জড়ায় আছে সব প্রত্যেকটা মানুষের বিচার চাই। আর একটি পরিবারকেও যেন অপরাজনীতির শিকার হতে না হয়, এমনটাই প্রত্যাশা সবার। তাইমুর রশিদ, বাংলা ভিশন।